দেখো গাড়ির যদি কিছু সমস্যা হয় না, সত্যি মনটা একদম ভালো থাকে না, মানে খারাপ হয়ে যায়। মোটামুটি 6 লিটার পেট্রোল বার করা হয়ে গেছে গাড়ি থেকে। এখন প্রায় এইটুখানি আর তেল আছে, এর থেকে বেশি তেল আমি রাখতে চাইছি না গাড়িতে। অনেক মামারা দাঁড়িয়ে থাকে। কোনোদিনও ভেবেছিলাম যে আমি গাড়িকে যেরকমভাবে মেনটেন করে রাখি সেখানে আমার গাড়ি এরকম হয়ে যাবে, কোনোদিনও ভাবিনি। কোমর ব্যথা হয়ে গেছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের, এই হলো কথা। ও কি আওয়াজ, কি আওয়াজ! মঙ্গলগঞ্জ থেকে ফেরার শেষ এপিসোডে তোমরা দেখে নিয়েছিলে যে আমার গাড়ি একদম পুরো ডেড। ছোটো হাতিতে করে গাড়ি উঠিয়ে নিয়ে আসতে হয়েছিল আমাদের বাড়ি অবধি। তো আজকে সেই গাড়িটা নিয়ে যাব হচ্ছে আমাদের বাজাজের সার্ভিস সেন্টারে। ইঞ্জিন যেহেতু ব্রেকডাউন হয়ে গেছে তো ওয়ারেন্টি ক্লেম করাবো, দেখি কি হয়। সব কিছু থাকবে এই ভিডিওতে। তবে একটা কথা বলবো, বাজাজের গাড়ি কেনার আগে একটু ভাবনা চিন্তা করে তবেই কেনো, আর এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো। তোমাদের একটাই কথা বলবো, আমার নাম হলো সৌরভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইভোল্ট এক্সপ্লোরার। আজকে কী হচ্ছে সেগুলো তোমার সাথে আমি শুধু বলি শেয়ার করবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। গাড়ি যেহেতু ডেড হয়ে গেছে, এরকম মোটা দড়ি কিনে আনা হয়েছে। দড়ি কিনে আনা হওয়ার পর এখানে এরকমভাবে গাড়িটাকে বেঁধেছি, বেঁধে এবার সৈকতের গাড়িতে এটা লাগাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা থাক, অসুবিধা নেই। এখান দিয়ে দিবি? এই জায়গাটায় আমার একটুখানি ও চাপ লাগছে। হ্যাঁ, ওটা ধরো দেখি। আসবে, দেখো কিরকম ভাবে টান দিয়ে বাঁধা হচ্ছে, দেখো। এই হচ্ছে ব্যাপার, গাড়ি এখান থেকে পুরো আটকানো হয়েছে আর সামনে এনএসটা আমাকে ও টানছে। এইভাবে আর কি নিয়ে যাওয়া হবে এখন গ্যারেজে। গ্যারেজে নিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে গাড়িতে একদম পুরো ফুল ট্যাঙ্কি ও তেল রয়েছে। হয়তো খুব বেশি হলে 2-3 লিটার হয়তো কালকে এর আগের দিনে যাওয়ার সময়তে হয়তো খরচা হয়েছে, বাদ বাকি এখনও পর্যন্ত অনেকটা তেল রয়েছে। আমি চাইছি না যে সার্ভিস সেন্টারে অতগুলো তেল সমেত আমি গাড়িকে নিয়ে যাব বা রেখে আসবো, কারণ আমাকে গাড়ি রাখতেই হবে। তো ওই কারণের জন্যই মেনলি এখন যাব হচ্ছে রঞ্জন দা গ্যারেজে, যেখানে অ্যাকচুয়ালি আমি সবসময়তে কাজ করাই। সেখানে যাব, গিয়ে গাড়ির ট্যাঙ্কি খালি করাবো, মানে খালি মিন্স আছে অল্প তেল থাকবে। দেন আমি সার্ভিস সেন্টারে যাব, সেখানে গিয়ে গাড়ি রেখে তারপরে আমি সৈকতের গাড়িতে করে ফিরে আসবো। দেখো গাড়ির যদি কিছু সমস্যা হয় না, সত্যি মনটা একদম ভালো থাকে না, মানে খারাপ হয়ে যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে সৈকত যেরকমভাবে গাড়িটাকে নিয়ে যাচ্ছে ঠিক আছে, এবারে যদি রাস্তার মাঝে কলকাতা পুরী যদি আবার কোনো বাওয়াল শুরু করে তাহলে তো ব্যাপারটা আবার অন্য হয়ে যাবে। বাট আশা করি না এটা হবে বলে। তো বাম্পারগুলো একটুখানি দেখে 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 যেতে হবে। তার কারণ হচ্ছে মানে গাড়ি ইজিলি চলে যাচ্ছে, কারণ এই যে দড়িটা রয়েছে না, এটা খুব ইজিলি নিয়ে যাচ্ছে। এত শক্ত একটা দড়ি, 35 টাকা করে নিল, তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এর আগে আমি একটা অন্য দড়ি লাগিয়েছিলাম, দড়িটা হচ্ছে ওই কাছির দড়ি যেরকম বলা হয় ওই রকম। তো ওইটা লাগানোর সঙ্গে সঙ্গে একটুখানি এগিয়েছি, তারপর দেখলাম পুরো ও ছিঁড়ে গেল। আমি বললাম আরে কপাল আমার, এখন কি করব। তো 3-4টে আমি হার্ডওয়্যারের ও দোকানে খুঁজলাম, খোঁজার পরে পেলাম না। কিন্তু যে দোকান থেকে আমি এক্সপেক্টই করিনি যে এখান থেকে আমি এই দড়ি পেতে পারি, সেই দোকানেই কিন্তু আমি পেয়েছি। মানে বলে না কপালের নাম গোপাল, আমাদের অবস্থা এখন হয়েছে তাই। কোনোদিনও ভেবেছিলাম যে আমি গাড়িকে যেরকমভাবে মেনটেন করে রাখি সেখানে আমার গাড়ি এরকম হয়ে যাবে, কোনোদিনও ভাবিনি। আর সেই আমার গাড়ি নাকি আজকে এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে, রঞ্জনদা গ্যারেজে যাই। মোটামুটি 6 লিটার পেট্রোল বার করা হয়ে গেছে গাড়ি থেকে। এখন প্রায় এইটুখানি আর তেল আছে, এর থেকে বেশি তেল আমি রাখতে চাইছি না গাড়িতে। তো রঞ্জনদার এই যে গ্যারেজ, এই গ্যারেজে আমার গাড়ির মোটামুটি সমস্ত কাজকর্ম আমি করাই। কিন্তু ঘটনা হচ্ছে রঞ্জনদা আজকে নেই, শুধু খালি তেলটা বার করার জন্য আর কি এসেছিলাম, বাস হয়ে গেছে। এবারে সোজা যাব হচ্ছে জোকা সার্ভিস সেন্টারে। চল
এইভাবে গাড়িটা আনতে হচ্ছে, কি আর বলবো। এখন মোটামুটি প্রায় 6 লিটার পেট্রোল বেরিয়ে যাওয়ার পরে মোটামুটি গাড়ি অনেকটাই হালকা হয়ে গেছে, টানতে অতটা অসুবিধা হবে না। কারণ পেট্রোল যদি গাড়িতে ফুল থাকে তো অবভিয়াসলি গাড়ির ওয়েটটা এমনিও বেড়ে যায়, তো সেটা রিডিউস করলাম। এবং অতটা পেট্রোল যেহেতু আমি সার্ভিস সেন্টার দিতে চাইছিলাম না, তো সেই কারণের জন্যই অ্যাকচুয়ালি আরও এই তেলগুলোকে বার করলাম। হ্যাঁ, আগের দিনে আমরা গাড়ি ভাড়া করে মঙ্গলগঞ্জ থেকে ফিরেছিলাম, ইচ্ছেকুড়ি রিসর্ট থেকে। তো সেই ব্লগটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অতি অবশ্যই দেখে নিতে পারো, ইনফরমেশনও পাবে। আর ওটা সিরিজ ওয়াইজ দেওয়া আছে, তো ওটা আমি প্লে লিস্ট করে দিয়েছি অলরেডি। এখন ব্রিজে ওঠার পালা, ব্রিজে উঠি দিন তারপরে আবার কথা হবে। তো ফাইনালি আমরা এখন উঠলাম সমৃদ্ধি ফ্লাইওভারে। কারণ আমাদের জিঞ্জিরা বাজার রোডটা খুবই খারাপ অবস্থা, আর গাড়ি যেরকমভাবে বাধা হয়েছে, আর সিরিয়াসলি অসামভাবে বাধা হয়েছে, মানে বাধা নিয়ে কোনো কথা হবে না। সৈকত কিন্তু দারুণভাবে গাড়িটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। হ্যাঁ, একটু এদিক ওদিক সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু ম্যানেজ করে দেবো। আর গাড়ির সাথে গাড়ি একদম পুরো অ্যালাইন করে আমাকে যেতে হচ্ছে, নাহলে এই দড়িটা যখন তখন এদিক ওদিক চলে যেতে পারে, আর চলে গেলে কিন্তু গাড়ির সাথে আটকে যেতে পারে। তো এইটা আমাকে খুব খেয়াল রাখতে হচ্ছে, হালকা করে ব্রেকও দাবিয়ে রাখতে হচ্ছে। তো চলো ফ্লাইওভার দিয়ে নামি, তারপরে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। কত কি খরচা আসছে বা এখানে খরচা সেরকম কোনো ব্যাপার নেই, তার কারণ হচ্ছে আমার গাড়ি যেহেতু ওয়ারেন্টিতে আছে, ইঞ্জিনের 5 বছরের ওয়ারেন্টি, গাড়ির বয়স হয়তো ম্যাক্সিমামলি 2 বছর হয়তো হয়েছে। তো এই হলো ব্যাপার। তবে যতটা যে আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে গাড়ির ইঞ্জিন কোনো কারণে হয়তো সিজ হয়ে গেছে, বা গাড়ি থেকে হয়তো কম্প্রেসার উঠছে না। তো এই কারণের জন্য পুরো গাড়ি আমার ডেড হয়ে গেছে। আর আমি এখন মোটামুটি ওই 40 থেকে 50 কিলোমিটার 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ারের হিসাবে গাড়িটাকে নিয়ে এখন এগোচ্ছি। এরপরে জিঞ্জিরাবাদে কী করবো আমি তো সেটাই ভাবছি। আর বাজাজের গাড়িতে রিলায়েবিলিটিটা সত্যিই খুব কম। আমার গাড়িতে যেরকমভাবে আমি টাইম টু টাইম মোবিল পাল্টাই, যে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো জায়গায় আওয়াজ বেরোচ্ছে, সব কিছুটা গিয়ে আমি শর্ট আউট করি যে কেন হচ্ছে বা কী কারণ। তো তারপরেও যদি গাড়ির ইঞ্জিনে এরকম রকমের সমস্যা হয়, ইঞ্জিন থেকে অনেক দিন আগে কিছু একটা আওয়াজ বেরিয়েছিল, ওরা বলছে যে মুতুলের 7100 মোবিলটা এনএসের জন্য তৈরি না, ওটা কেটিএমের জন্য তৈরি। এই রিগার্ডিং আমি একটা ভিডিও আগে বানিয়েছিলাম। তো পরপর আমি 3টে সার্ভিস করালাম, 3টে সার্ভিস করানোর পর ইঞ্জিন থেকে আরও বিভৎস একটা আওয়াজ শুরু হয়ে গেল। তো কি করব, কপালে এটা ছিল, হয়েছে, আর তো কিছু করার নেই। তাই জন্যে গাড়ি এরকমভাবে টো করে, মানে এটা অ্যাকচুয়ালি তো টো নয়, মানে দড়ি দিয়ে বেঁধে গাড়িটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এর থেকে বেশি আর কি বলবো, মানে গাড়ির মোবিল ঠিকঠাকভাবে চেঞ্জ করা সত্ত্বেও নাকি এরকম হয়ে যাচ্ছে। ওরা বলছে বাজাজের মোবিল ঢালো, বাজাজের মোবিল ঢালো। আরে দাদা, বাজাজের মোবিল তো ফুল সিনথেটিক তো আমাদের জন্য বার করে না। ফুল সিনথেটিক মোবিল যখন একটা মুতুল কোম্পানি বার করে, তো অবভিয়াসলি আমাদের অনেক বন্ধুবান্ধবরা ইউজ করে, বাট তারপরেও আমার গাড়িতে এটা হলো। ওরা ইউজ করে জানি, ওরা আমাকে রেকমেন্ড করেছিল, বাট ঠিকঠাকই চলছিল। 30,000 কিলোমিটারে যখনই গাড়িটা চললো তখনই এরকম একটা সমস্যা শুরু হলো। জানি না কপালে কী আছে, দেখা যাক গাড়ি আবার কবে হাতে পাবো। কারণ ওদের কাছে গাড়ি যাওয়া মানে মিনিমাম 15-20 দিনের গল্প টেনে দেয়। জিঞ্জিরা বাজারের ওই জাম আর ওই রাস্তার যা অবস্থা, এইটাকে এড়ানোর জন্য আমরা এসেছি পর্ণশ্রী রাস্তা ধরে। গাড়িটা মাঝে মাঝে এমনভাবে হ্যাচকা মেরে দিচ্ছে যে আমি মাঝে মাঝে একদম পুরো ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই। নিজের স্কিলকে এখানে কাজে লাগাতে হবে। এখানে সৈকত করছে ইঞ্জিনের কাজ, আর আমি একটা বগির কাজ মেলবন্ধন করে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। গাড়ি একটু স্পিড যদি ধরে নেয় তখনই একদম ইজিলিভাবে গাড়ি এগিয়ে যাবে, কিন্তু ওই যে স্পিডটা যে ধরবে সেটার জন্য যে একটু এদিক ওদিক যে আপ ডাউন হয়ে যাচ্ছে স্পিডটা, সেটার জন্য গাড়ি মাঝে মাঝে বহুত হ্যাচকা খেয়ে যাচ্ছে। আর এখানেই তো আমাদের স্কিলটাকে কাজে লাগাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তো ফাইনালি আমরা পর্ণশ্রী রোডটা ধরে সোজা উঠলাম হচ্ছে ডিএইচ রোডে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে বেহালা চৌরাস্তা। অনেক মামারা দাঁড়িয়ে থাকে, তবে আজকে যদি আমার সাথে সৈকত না থাকতো তাহলে কিন্তু গাড়িকে টানা যেত না, মানে গাড়ি নিয়েই যাওয়া যেত না। আর ঘড়ি কাটা বাজে এখন ওই 1:30টার কাছাকাছি। তো রাস্তা মোটামুটি একটু হালকা, একটু ফাঁকা রয়েছে, তো
সেটার জন্য একটুখানি ভালোভাবে কিন্তু গাড়িটাকে নিয়ে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখানে এত সিগন্যাল রয়েছে, মানে একটুখানি এগোলে সিগন্যাল, একটুখানি এগোলে আবার সিগন্যাল, মানে এই জন্য একটু বেগ পেতে হচ্ছে, বাট ওভারঅল সব কিছু ঠিকঠাকই আছে। তো আমরা এখন ক্রস করছি ঠাকুরপুকুর, আর ঠাকুরপুকুরে হচ্ছে ওয়েসেল বাজাজের শোরুম, আর আমাকে যেতে হবে জোকা। ঠাকুরপুকুরের পরের স্টপেজ হচ্ছে জোকাতে ওয়ার্কশপ। তো ওয়ার্কশপে গাড়িটাকে রাখতে হবে, গাড়িটাকে দিয়ে আসবো, দেখি তারা কি বলে। তো ফাইনালি আমরা সার্ভিস সেন্টারে প্রায় এসে গেছি। আর ফাইনালি এখন আমি বাজাজের সার্ভিস সেন্টারে এসে গেছি, প্রায় 1-1.5 ঘন্টা পরে এসে পৌঁছালাম। এখানে ট্রায়াম্ফ রয়েছে, এখানে বাজাজ রয়েছে সার্ভিস সেন্টার, আর এখন হচ্ছে লাঞ্চ টাইম। এখানে নিচে একটু খালি রয়েছে। কোমর ব্যথা হয়ে গেল ভাই, কোমর ব্যথা হয়ে গেছে। তবে আজকে ও না থাকলে কিন্তু গাড়িটাকে নিয়ে আসা যেত না, এটা একদম বাস্তব ঘটনা। অনেক গাড়ি এখানে রয়েছে, আর এখন পুরো লাঞ্চ টাইম বলে কেউ নেই, এখন পুরো ফাঁকা। সার্ভিস সেন্টারে অনেকক্ষণ আগে এসে গেছি, যখন ঢুকেছি তখন হচ্ছে অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম, তো ওই জন্য বাইরে অপেক্ষা করছি, একটু চায়ের বিরতি নেবো, দেন তারপরে কথাবার্তা বললো ফাইনালি যে কী হবে বা কতদিন লাগবে, সেটা আমি তোমাদেরকে ভিডিওর এন্ডের দিকে গিয়ে আপডেট দিয়ে দেবো। তো এখন কথাটা হচ্ছে যে গাড়িটাকে রেখে যেতে হবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমি গাড়ি রেখে, মানে গাড়ি নিয়ে, মানে এখানে সার্ভিস সেন্টারে আজ পর্যন্ত আমি গাড়ি রেখে যাইনি, এটা লাগে এখানে। তবে ও না থাকলে কিন্তু আজকে গাড়ি কিন্তু আসতো না আমার, এটা একদম বাস্তব ঘটনা। পিছনে বেঁধে যেরকমভাবে আসা হয়েছে, খুব টাফ ব্যাপার। তো গাড়ি এখানে আমি এখন রেখে যাচ্ছি, আমাকে জব কার্ড বানিয়েও সিট দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের, এই হলো কথা। আমার গাড়ি এখানে রেখে যাচ্ছে, আর কিছু করার নেই। তাহলে বলো কি বুঝলে? 32,000 কিলোমিটারে গাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মানে ইঞ্জিন সিজড। তো এরপরেই হলো আসল ঘটনা। আমি তো গাড়ি দিয়ে এসেছিলাম সার্ভিস সেন্টারে, সেখানে বিগত 5 দিন আমাকে কোনো আপডেট নেই, জানি না। তো 5 দিন পরে আমি যখন ফোন করলাম, ফোন করতে বললো যে এটার ওয়ারেন্টি হবে না। তো আমি জিজ্ঞাসা করলাম কেন? বলছে না, তোমার সার্ভিস আছে, বাট সার্ভিসে মোবিল চেঞ্জ নেই। বললাম তোমরা সিনথেটিক মোবিল দাও না, আমি যখন লং রুটে গাড়ি নিয়ে যাই, আমি কি করব? বলছে 3টে সার্ভিস তো তুমি পরপর করিয়েছিলে। তখন আমি 3টে সার্ভিস পরপর যে করিয়েছিলাম, সেটা সার্ভিস অ্যাডভাইজারই আমাকে বলেছিল ডিরেক্টলি যে 3টে সার্ভিস করাও, আমি তোমাকে ওয়ারেন্টির মধ্যে কাজ করে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 3 নম্বর সার্ভিস করেছি, করার পরেই গাড়িটা কিছুদিন পরেই ব্রেকডাউন হয়ে গেছিলো। তো আমি নিয়ে গেছিলাম, তোমাদের তো আগে দেখলেই। তো সেখানে আমাকে বললো ওয়ারেন্টি হবে, তার কারণ হচ্ছে 3টে সার্ভিসের ডিউরেশনের ব্যাপারটা হচ্ছে যে 10,000 কিলোমিটার বা 1 বছর। তো ওই 3টে সার্ভিসের ডিউরেশন অনুযায়ী আমার 10,000 কিলোমিটার কমপ্লিট হয়নি, তাই জন্য ওরা আমাকে ওয়ারেন্টি দিল না। তো এর মধ্যে হয়ে গেল একটা বিশাল বড় ঘটনা। যেভাবে আমি গাড়ি নিয়ে গেছিলাম সেভাবে গাড়ি নিয়ে যাওয়াটা কখনোই উচিত নয়। তখন অ্যাকচুয়ালি মাথা কাজ করছে না যে কীভাবে কী করব না করব। তো সেই সময়টাতে আমি আবার সার্ভিস সেন্টার যাই, গিয়ে গাড়িটাকে আমি বার করে নিয়ে আসি, কারণ ওখানে যখন ওয়ারেন্টিতে হবে না, তো যে সমস্ত কাজগুলো আমার হবে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে সার্ভিস সেন্টারে প্রচুর টাকা ওখানে খরচা। তো আমি ডিসাইড করি যে গাড়ি আমি ওখান থেকে নিয়ে আসবো। সেম একইভাবেই আমি গাড়ি নিয়ে আসছিলাম, সৈকত গাড়িটাকে টানছিল এবং আমি ব্যালেন্স করে করে নিয়ে আসছিলাম। তো এরই মধ্যে ঘটে একটা ঘটনা, যেটা আমার লাইফে প্রায় 1.5 মাস আমাকে ঘরবন্দি করে দেয়। আমাদের সম্প্রীতি ফ্লাইওভারে সৈকতকে একটা গাড়ি সাইড চাপে, ওই সময়তে আমার কাছে আমার গোপ্রো ছিল না, তাহলে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যে কীভাবে কী হয়েছিল। সাইড চাপে, সামনে ব্যারিকেড ছিল, আমিও তখন গাড়িটা স্লো করি। এবারে ও খেয়াল করেনি যে ওর ডান দিক চলে গেছিলো, তো অবভিয়াসলি গাড়ি পুরো ক্রস হয়ে গেছিলো। তো সেখানে আমি গাড়ি থেকে ছিটকে পড়ে যাই, এবং পড়ে যাওয়ার পরে আমার ব্যাক সাইডে যে রিব আছে, রিবে 2 আর 3-এ হেয়ারলাইন ফ্র্যাকচার হয়। পায়ে তো এখনও পর্যন্ত সেই ক্ষত রয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। প্রচণ্ড ব্যথা, মানে শুতে
পারতাম না, বুঝতে পারতাম না ঠিক করে, বাবা মায়ের সাহায্য নিয়ে উঠতে হতো। তো ওই 1.5 মাস আমার খুব বাজেভাবে কেটেছে। আর তারপরে গাড়ি ওই অবস্থা ওখানে পড়েছিল। আমাকে একটা বন্ধু তার গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়, সেখানে গিয়ে আমার ট্রিটমেন্ট হয় এবং গাড়ি ওখান থেকে তুলে রঞ্জনদা গ্যারেজে দিয়ে আসে। তো এই ছিল হচ্ছে আমার লাইফের বিশাল বড় একটা ট্র্যাজেডি, যেটা না শেয়ার করলেই না। তোমরাও ভাবো যে 32,000 কিলোমিটার একটা গাড়ি চলেছে, এত মেনটেন করা গাড়ি, সেটা যদি এরকম একটা প্রবলেম ক্রিয়েট করে তাহলে কি থাকছে ইঞ্জিনে। তো এই অ্যাক্সিডেন্টটার জন্য সৈকত কিন্তু কোনোভাবেই দায়ী নয়, কারণ কিছুটা আমি নিয়ে চোখে দেখেছিলাম, মানে সেকেন্ডের মধ্যে ওই ঘটনাটা ঘটে গিয়েছিল আমার সাথে। তো গাড়ি তো ওখানে ছিল, রঞ্জনদা কাজ করা শুরু করেছে, তো সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। ওহ, কি আওয়াজ, কি আওয়াজ! অ্যাকচুয়াল এই আওয়াজটাই থাকে। তো গাড়ির কী কী প্রবলেম হয়েছে সেটা আগে তোমাদেরকে বলি। সেটা হচ্ছে ইঞ্জিনের মধ্যে যে রকার থাকে, রকার ভেঙে গেছিলো, ভ্যালভ সেট ফেটে গেছিলো। যেটা বোরিং থাকে, বোরিংয়ের মধ্যে এদিকে একটা বেয়ারিং, এদিকে একটা বেয়ারিং থাকে। তো সেখানে একটা বিয়ারিংয়ের মধ্যে 12খানা বল থাকে, 12খানা বলের মধ্যে 8খানা বল বেরিয়ে গিয়ে ইঞ্জিনের মধ্যে ভেঙে গেছিলো। রঞ্জনদা বললো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছাড়া এরকম হয় না। তো যাই হোক, গাড়ি টোটালি রঞ্জনদা কাজ করেছে, সেই ক্লিপ তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে। 31st নাইট রাতে আমি আমার গাড়ি হাতে পাই। মানে হাতে পাওয়ার পর মানে আমি আমার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারছিলাম যে এত দিন আমি ঘরে বন্দি, যদিও বা আমার শারীরিক মানে অবস্থা ভালো ছিল না, তারপরে যখন আমি গাড়িটা হাতে পাই আমি মানে রীতিমতো চিৎকার করছিলাম। তো রঞ্জনদা খুব ভালো কাজ করেছে। যদি আমাদের এলাকার কেউ থাকো, তাহলে যদি তোমাদের মনে হয় যে ওখান থেকে কাজ করাবে তো করাতে পারো, কোনো অসুবিধা নেই। এটা শেয়ার করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে বাজাজের গাড়ি যারা কেনো, যারা ধরো লং রুটে ঘুরতে যাওয়ার জন্য হয়তো একটু হায়ার সিসি গাড়ি কিনতে চাও, একটু ভেবেচিন্তে তারপর বাজাজ কিনো। তো গাড়ি এখন আমার হাতে চলে এসছে, খুব সুন্দর কাজ হয়েছে, আগের মতন আওয়াজটাই রয়েছে, একটু ট্যাপিটের আওয়াজ একটু আছে, তো সেটাও ঠিক করে দেওয়া যাবে, তো অসুবিধা নেই। তো এই ছিল টোটাল ঘটনা। মানে আমার গাড়ির পুরো ইঞ্জিনটাই এখন বলতে পারো প্রায় নতুন। তো গাড়ি এখন খুব ভালো চলছে। আর একটা কথা তোমাদেরকে এখানে ইনক্লুড করবো যে রাইড যখনই করো না কেন হেলমেটটা সাথে রেখো, কারণ হেলমেটটা আমার সাথে ছিল বলে আমার বলতে পারো আমি বেঁচে গেছি। তার কারণ ওই একটাই, অ্যাক্সিডেন্টের সময়তে আমার মাথাটা রাস্তায় কিন্তু প্রচণ্ড জোরে হিট হয়েছিল। তো সেই জায়গাটাতে হেলমেটটাই কিন্তু আমাকে বাঁচিয়েছে, নাহলে আমার মাথা হয়তো ফেটে যেতে পারতো। তো সেটা কিছু হয়নি, থ্যাঙ্কস লট ফর গড যে আমি এখন সুস্থ।